আচ্ছা, আমরা সকলে স্ক্রিনের দিকে দেখি। পূর্বের ক্লাসে আমরা বৃহস্পতিবারে কি ক্লাস করছিলাম? আচ্ছা, সেটা কি এখন খুলেছিলাম আমরা শাটার স্টক বেসিক আর্নিং সম্পর্কে হলো ধারণা আসছে আমাদের। আচ্ছা, জাস্ট অ্যাকাউন্টটাই তো সবারই খোলা হয়েছে শুধু একদিনের বাদে। তাহলে আজকের ক্লাসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আজকের ক্লাস অনুযায়ী আমরা দেখবো যে কি ধরনের ডিজাইন আমরা শাটার স্টকে সেল করতে পারি এবং কি প্রসেস করলে আমাদের ডিজাইন গুলো অ্যাপ্রুভ হবে এবং কি প্রসেস অ্যাপ্লাই করলে আমাদের ডিজাইন গুলো সহজে সেল হবে, তাই না? আচ্ছা, তাহলে আমরা সকলে শাটার স্টক কন্ট্রিবিউটর লিখে সার্চ করার পর আমাদের এই অ্যাকাউন্টটা কি হবে, ওপেন হবে, তাই না? আচ্ছা, ওপেন হওয়ার পর একটু আমরা খেয়াল করি যে একটু নিচের দিকে আসি। সো এখানে আপনাদের সবকিছু প্রোফাইল স্ট্যাটাস কি জিরো সবার আছে না? আচ্ছা, তাহলে এখানে ডিজাইন সাবমিট করার সময় দেখবেন যে এখানে আপলোড নামে একটা অপশন আছে। আমরা তো সবাই তো ফটো অ্যাড করছি। আচ্ছা, আপলোড নামে আমাদের একটা অপশন আছে। হুম। আচ্ছা, আমরা অ্যাড করে দিব। আচ্ছা, এখানে আমাদের সেটিং রুল সম্পর্কে তো গত ক্লাসে সবারই তো আলোচনা করা হয়েছে ভিডিওতে, এখানে তো আর কিছু করার দরকার নেই। তাহলে শুধু আপলোডের প্রসেসটা আমরা দেখব। আচ্ছা, যখন আমরা আপলোড ইমেজে ক্লিক করব তখন আমাদের এইরকম একটা অপশন আসবে, ঠিক আছে? দেখেন, ইমেজ মাস্ট বি ইপিএস অর জেপিজি ফরম্যাট। আচ্ছা, ইপিএস ফরম্যাটটা কি? আমরা যখন কোন একটা ফাইল সেভ করি তখন এআই ফাইল আসে, ইপিএস ফাইল আসে, আসে না? আচ্ছা, এখানে কিন্তু এআই ফাইল কি করবে না, দিবে না। তাহলে এখানে বলে দিয়েছে যে ইমেজ মাস্ট বি ইপিএস ও অথবা জেপিজি। তাহলে আমরা যে ডিজাইনটি তৈরি করব সেটা যদি জেপিজি হয় তাহলে তো সেটা সব জায়গায় বসাতে পারবো না। পারবে কি? কারণ ব্যাকগ্রাউন্ড ইমেজ থেকে যাবে। জেপিজি কার কথা বলছে? যে ইমেজ গুলো আমরা মোবাইল দিয়ে ছবি উঠাবো বা ক্যামেরা দিয়ে ছবি উঠাবো, সেই ইমেজ গুলো এখানে কি করতে পারি, আমরা সেল করতে পারি। ক্লিয়ার জিনিসটা? আচ্ছা, এবং ভিডিও মাস্ট বি মুভ ফর MP4 ফরম্যাট। ভিডিও যদি আমরা কেউ একটা শর্ট ভিডিও যদি তৈরি করি তাহলে কি হতে হবে? MP4 ফরম্যাট। গো টু আওয়ার সাপোর্ট। আচ্ছা, ইমেজ এন্ড ভিডিও রিকোয়ারমেন্ট। আচ্ছা, এগুলো রিকোয়ারমেন্ট যদি আমরা ইমেজের ক্ষেত্রে যাই তাহলে ইমেজে এখানে ক্লিক করলে ইমেজে কি কি রিকোয়ারমেন্ট হতে হবে, ঠিক আছে না? একটু খেয়াল করি যে আচ্ছা, এই যে দেখেন, এগুলো ডিটেলস যদি আপনাদের পড়ার ইচ্ছে হয় যে কি ফরম্যাটে দিতে হবে, কালার প্রোফাইল কি রকম হবে, ফাইল সাইজ কি রকম হবে, ঠিক আছে না? যদি কোনো একটা ইমেজ দিতে চাই আমরা সব এখানে কিন্তু পেয়ে যাবো আমরা। আচ্ছা, যদি আমরা ভিডিওর যদি ইনফরমেশন জানতে চাই এখানে ক্লিক করলে ভিডিওর ইনফরমেশন পাবো। আচ্ছা, এখন একটা বিষয় যে এখানে যখন আমরা একটা ফাইল সাবমিট করব এইরকম অপশন যখন আসবে এখানে কিছুটা মানে অসুবিধা হয়। কি হয়? কিছুটা অসুবিধা হয়। পূর্বের একটা মুড ছিল, নতুন আপডেট করার পর এই একটা মোড আসছে। আচ্ছা, পূর্বের মুডটাকে আমার কাছে সহজ মনে হয়, নতুন মুডটাকে আমার কাছে কঠিন মনে হয়, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এটাকে কেটে দিলাম। দেওয়ার পর দেখেন এখানে লেখা আছে সুইচ টু লেগিংস, ঠিক আছে? এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এইরকম আপলোড ইওর কন্টেন্ট যখন আসবে তখন আমরা বুঝবো যে এটা হচ্ছে পূর্বের মোড ছিল। তাহলে স্টার্ট হিয়ার, এখানে যখন আমরা ক্লিক দিব তখন দেখেন যে আগের মতনই সব লেখাটা আসছে না? কিন্তু এটার একটু ফরম্যাট আলাদা না? আচ্ছা, তাহলে আমাকে অবশ্যই আগে ফাইলটাকে রেডি করতে হবে। ফাইল রেডি করার পূর্বে আমরা একটু আলোচনা করবো যে কোন ডিজাইন গুলো আমরা এখানে করে সেল করব, তাই না? আচ্ছা, আমরা আমাদের ফেসবুক গ্রুপে ফেসবুক আচ্ছা, আমাদের ফেসবুক গ্রুপে
কিছু ডিজাইন সাবমিট করা ছিল না? ইমেজ গুলো কোথায়? অনেকগুলো ইমেজ দেওয়া ছিল না এখানে? আচ্ছা, এখানে গেলে পেয়ে যেতে পারি হয়তো বা আমরা। আচ্ছা, হোমওয়ার্ক হিসেবে অনেকগুলো ইমেজ দেওয়া ছিল না? আচ্ছা, এই ইমেজ গুলো তো দেওয়া ছিল, তাই? তো বিষয়টা হচ্ছে যে এই ইমেজ গুলো আপনাদের জন্য হোমওয়ার্ক ছিল। হোমওয়ার্ক ছিল না? তাহলে এই ইমেজ গুলো কারো না কারো ডিজাইন থেকে তো কপি। আমরা করে যদি এখানে দিয়ে রাখি, তাহলে ডিজাইন গুলো কপি হয়ে যাবে না আমাদের? কারণ এই ডিজাইন গুলোতে সে ব্যক্তি চাইলে তো শাটার স্টুডিও বা অ্যাডোবি স্টুডিও সাবমিট করা আছে, নাকি? তাহলে যদি কপি হয়ে যায়, মানে কি, আমার একটা স্টুডেন্টের খুব ভালো পরিমাণ সেল হতো, সে কি করছে, এই পূর্বের হোমওয়ার্ক গুলো তারা সে জমা দিত, তো পরে দেখে আমার অ্যাকাউন্ট গায়েব হয়ে গেছে। তাহলে এত কষ্টের পর তার যদি অ্যাকাউন্ট গায়েব হয়ে যায়, তাহলে তো এটা ক্ষতি আমাদের, তাই না? তাহলে হোমওয়ার্কের ডিজাইন গুলো যদি কারো ডিজাইন থেকে 50% পরিবর্তন থাকে, তাহলে আমরা দিতে পারবো। আর হুবহু যদি করে থাকি, তাহলে ওই ডিজাইন গুলো এখানে মনে হলেও কি করবো না, সাবমিট করবো। বুঝতে পারছি আমি? আচ্ছা, তাহলে যদি দেওয়া থাকে তাহলে ডিলিট করে দিব আমরা, তাহলে আমাদের কি হবে, অ্যাকাউন্ট গুলো নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এখানে কোনো কপি ডিজাইন আমরা দিব না, আরো হুবহু কপি ডিজাইন দেবো না। এখন একটা নম্বর কথা যে আমরা গুগলে, এখন যেহেতু সামনে আমাদের ফাদার্স ডে, কি আমাদের ফাদার্স ডে, আচ্ছা আমরা কি শীটটা পেয়েছিলাম? এই শীটটা কি আমরা পেয়েছিলাম? এটা কি আপনাদেরকে দেওয়া ছিল? এটা দেওয়া ছিল না? আচ্ছা, আমরা যারা টি শার্ট ডিজাইন করি, তারা এই ফরম্যাটে আমরা ডিজাইন করি। কারণ এখানে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত কোন কোন ডেতে টি শার্ট সেল হয় বা কোন কোন ক্যাটাগরির উপরে টি শার্ট কোন সেল হয় সব দেওয়া আছে। এখন আপনার, এখন সময় আমাদের কি, জুন মাস না? আচ্ছা, জুন মাসে যদি আমরা জানুয়ারির ডিজাইন করি, তাহলে ওই ডিজাইন কি এই বছর সেল হবে? আচ্ছা, জানুয়ারি মাসে যদি ডিসেম্বরের ডিজাইন সেল মানে তৈরি করি, তাহলে এই যে 11 মাস কি ডিজাইন সেল হওয়ার সম্ভাবনা আছে? তাহলে ডিজাইন কোন কোন করতে হবে? এখন কি মাস? জুন। জুন না জুলাই? মে। আচ্ছা, সামনে জুন আসতেছে। আচ্ছা, জুনে ফাদার্স ডে, ঠিক আছে না? তাহলে গুগলে আমরা যদি এখানে সার্চ করি যে ফাদার্স ডে 2024, তাহলে দেখেন 16 জুন। তার মানে এখন যদি আমরা ফাদার্স ডে কিছু ডিজাইন করি, হাতে কতদিন সময় পাচ্ছি আমরা? এদিকে 5 আর ওদিকে কত, 16, তাহলে মোটামুটি আমাদের 21 দিন। আচ্ছা, 21 দিনের মধ্যে 5 দিন বাদ দিলাম, তাহলে থাকলো 16 দিন আমাদের। তাহলে 16 দিনের মধ্যে যদি আমরা ডিজাইন সবকিছু সাবমিট করতে পারি, তাহলে সেই ডিজাইনটি তো বিক্রয়ের সম্ভাবনা কি আছে আমাদের। এখন এই জুন মাসেই একবারে মনে করো যে জানুয়ারির জুনের 1 তারিখ 2 তারিখে আমার ডে একটা করতেছে, তাহলে ওই ডেট ডিজাইন 2 দিন আগে সাবমিট করে লাভ আছে? নাই। আচ্ছা, জুনে ফাদার্স ডে আছে, সবচেয়ে মোস্ট সামার আউটডোর, এগুলো হচ্ছে জুন মাসে সেলের সবচেয়ে বেশি। কারণ এই ডে গুলো হচ্ছে সামারে তাদের হিউজ পরিমাণ ছুটি থাকে। জুন মাসে বাইরের দেশে এই জুন মাসে তারা অনেক ছুটি কাটায়। মানে সামার টাইমটা হচ্ছে যে ঘোরাফেরার সময়, আউটডোর মানে বিভিন্ন জায়গায় ক্যাম্পিং এর সময় তাদের, তাই না? যদি এটা সম্পর্কে আমরা বুঝতে না পারি, তাহলে গুগলে সার্চ, ইউটিউবে সার্চ দিব যে আউটডোর টি শার্ট ডিজাইন কর, মানে উক্তি, ঠিক আছে? তাহলে দেখবেন যে বিভিন্ন ধরনের ইউটিউবাররা সুন্দর সুন্দর কিছু কন্টেন্ট তৈরি করে রাখছে, বিদেশিদের কন্টেন্ট গুলো দেখবে, ঠিক আছে? তাহলে ওদের কন্টেন্ট তারা দিয়ে রাখছে যে আউটডোর উপরে কি কি নিয়ে আমরা কাজ করতে পারি, ঠিক আছে না? আচ্ছা, এখন আমাদের জুন 1 মাস আগে থেকে আমরা টার্গেট নিব, যে কোনো ডিজাইন করার কতদিন আগে থেকে টার্গেট নিব? 1 মাস আগে থেকে। তাহলে জুন মাস থেকে যদি আমরা স্টার্ট করি, তাহলে জুলাই আমার কি আছে, ঠিক আছে?
ইন্ডিপেন্ডেন্স ডে সম্পর্কে আমরা গুগলে সার্চ করলে আমাদের কি আসবে? অনেক ধরনের টি শার্ট আসবে না? আচ্ছা, তারপর হচ্ছে বিবিকিউ। ওই টাইমে একটা মানে খাবার একটা আমাদের যেমন চকলেট ডে যত ডে আছে ওই টাইমে একটা স্পেশাল ভাবে মানুষ পালন করে না? ঠিক আছে, এখানে বিবিকিউ সেই দিনের একটা তাদের একটা প্রোগ্রাম থাকে, ঠিক আছে না? তাহলে এই যে এই জিনিসটা আমরা কোথায় পাবো? এটা আমাদের এই যে আলোর পথে আইটি সেন্টারে এই ফিচার যেটা সেভ করা আছে না, এই যে ফিচার, এই ফিচারে আসলে নিচের দিকে কিন্তু আমাদের এই ইয়েটা পেয়ে যাবো আমরা। একটু নিচের দিকে আসলে এই ইমেজটা আমরা ডাউনলোড করে রেখে দিব। যদি কেউ এটা নিয়ে কাজ করার ইচ্ছা হয় সুন্দর করে এটা ইলাস্ট্রেটরে লিখে প্রিন্ট করে নিতে পারে, প্রিন্ট করে যে জায়গায় কাজ করবে সামনে বাড়ায় দিব, ঠিক আছে না? আচ্ছা, তাহলে কি নিশ নিয়ে কাজ করতে হবে ক্যাটাগরি তো বোঝা গেছে, এটাকে বোঝাতে হবে আর? তাহলে আমরা যখন কাজ করবো মাথায় রাখবো জানুয়ারির কাজ ডিসেম্বরে করবো না, ডিসেম্বরের কাজ জানুয়ারিতে করবো না, তাহলে লং টার্ম হয়ে গেল একটা। আচ্ছা, তাহলে আর কাজ করার সময় সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস মনে রাখবো যে এই কয়টার মধ্যে, যেমন 1 2 3 4 5টা ডে আছে, এই 5টা ডে এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট ডে কোনটা? এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট ডে হচ্ছে ইন্ডিপেন্ডেন্স ডে, এটা, হ্যাঁ জুলাই, এটা হচ্ছে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা এখন ওদের বিদেশিদের কাদের সেটা গুগলে সার্চ দিলে আমরা পেয়ে যাব, ঠিক আছে না? আচ্ছা, তারপরেও যদি মনে হয় যে আমি সব কয়টা নিশ নিয়ে করবো, তাহলে সব কয়টা নিশের 5টা 5টা করে বা 10টা করে ভালো ভালো ডিজাইন আমরা তৈরি করে দিতে পারি, ঠিক আছে না? আচ্ছা, তাহলে যেমন অক্টোবরে হ্যালোইন হচ্ছে সবচেয়ে বড়, তাহলে এখন হ্যালোইন বাদ দিয়ে যদি আমি এই অন্য বাস্কেটবল নিয়ে যদি কাজ করি তাহলে তার সেলের পরিমাণটা কম হতে পারে, আর হ্যালোইন নিয়ে করলে কি হবে? বেশি হতে পারে। তাহলে এই জন্য জিনিস আমাকে সেটা কল্পনা করে নিতে হবে যে কোনটা নিয়ে আমি করলে ভালো হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই জিনিস সম্পর্কে আমি আর বুঝালাম না। আচ্ছা, এখন আমরা চলে যাব, যেহেতু আমাদের ফাদার্স ডে একটা নির্দিষ্ট সময় আছে, তাই না? তাহলে ফাদার্স ডে নিয়ে আমরা একটা ডিজাইন করব। তাহলে ফাদার্স ডে টি শার্ট ফার্স্ট টাইম আমরা কোথায় সার্চ করব? অ্যামাজনে। অ্যামাজনে যে কুর্তিগুলো নিয়ে ডিজাইন করা হয় এগুলো খুব বিচক্ষণ এবং খুব সুন্দর কুর্তিগুলো নিয়ে ডিজাইন করা হয়। তাহলে সবার আগে কোথায় সার্চ করব? অ্যামাজন। আমরা ইন্টার দিলাম অ্যামাজন, ইন্টার দেওয়ার পর আমরা এখান থেকে ইমেজে চলে আসলো। কোথায় আসবো? ইমেজে। আচ্ছা, ইমেজে আসার পর আমাদের ড্যাপ টি শার্ট নিয়ে অনেক ধরনের ডিজাইন আসছে না? আচ্ছা, একটা জিনিস খেয়াল করব আমরা, যে আমরা যেহেতু এখন আমাদের প্রোফাইলটাকে সুন্দর করে সাজাবো, আমাদের ডিজাইন গুলো দিয়ে আমরা আমাদের ফাইবার আপওয়ার্ক এগুলো নিয়ে দিব, তার মানে একবারে সিম্পল টেক্সট জাতীয় আমরা ডিজাইন করবো না। আমাদের উদ্দেশ্য থাকবে সেল করা, প্লাস উদ্দেশ্য থাকবে আমাদের আমাদের গিগে দেওয়া। এখন গিগের দেওয়ার জন্য আমরা যে ডিজাইন গুলো তৈরি করেছিলাম, প্রত্যেকটা টি শার্টের জন্য আলাদা আলাদা ডিজাইন করা তো বড় কঠিন, তাই না? তাহলে এই যে যে ডিজাইন গুলো করা আছে এই ডিজাইন গুলো নিয়ে হচ্ছে শাটার স্টকের জন্যই করা ছিল। এখন আমার কাছে যখন অনেকগুলো ডিজাইন হয়ে গেছে তখন আমি সবগুলো সুন্দর করে সাজায় সাজায় কি করছি, আমি আমার গিগে সাবমিট করছি, তাই না? তাহলে আমাদের উদ্দেশ্য কি থাকবে? সেল করা প্লাস ডিজাইন আমাদের ফাইবার বা আপওয়ার্ক গিগের জন্য দেওয়া। এখন একটা বিষয় বোঝার, যে এখানে তো যা ডিজাইন দেখবো সেটা করাটা আমাদের জন্য উত্তম হবে না, হবে কি? আমরা কোন ডিজাইন গুলো করবো? যেগুলো নিয়ে ভেক্টর আছে, যেগুলো নিয়ে সুন্দর কিছু গ্রাফিক্স ব্যবহার করা আছে, সেই রিলেটেড ডিজাইন আমরা করব। আচ্ছা, এখন সাপোজ ধরলাম এ একটা ডিজাইন আমি ওপেন করলাম, প্লাস এ একটা ডিজাইন আমি ওপেন করলাম, এবং এ একটা ডিজাইন ওপেন করলাম, 3টা ডিজাইন ওপেন করলাম। এখানে তো অনেক ধরনের ডিজাইন আছে, তাই না? আচ্ছা, এই 3টা ডিজাইন থেকে হ্যাপি ফাদার্স ডে, এটা দেখতে যতটা সুন্দর, ডিজাইনের ভেক্টর কম্বিনেশন সবকিছু একটা সুন্দর পারফরমেন্স আছে না এখানে? আচ্ছা, তাহলে এই লেখাটা নিয়েই তো আমাকে ডিজাইন করতে হবে, হবে না? আচ্ছা, ফাদার্স ডে তে কি এখানে যে এলিমেন্টটা ব্যবহার করা আছে, একটা ট্রাই,
তো এইটাই দিতে হবে আমাকে, কোনো মানে আছে? মানে নেই। তাহলে এখানে হ্যাপি ফাদার্স ডে, এখানে হ্যাপি একটা ফন্ট, ফাদার্স একটা ফন্ট, ডে একটা font। আমাকে কি এভাবেই ব্যবহার করতে হবে? না। তাহলে আমি কি করব? হ্যাপি ফাদার্স ডে যেভাবে লেখা আছে, আমি এভাবে তিনটা ওয়ার্ডকে প্রেজেন্টেশন করলাম। কি করলাম? তিনটা ওয়ার্ডকে প্রেজেন্টেশন করলাম। আচ্ছা, প্রেজেন্টেশন করার পর একটা জিনিস, ফাদার্স ডে তে বড়রা বেশি আনন্দ করে না ছোটরা? হুম? বাবা দিবসে বড়রা বেশি আনন্দ করে না ছোটরা বেশি আনন্দ করে? ছোটরা আনন্দ করে না? এই মোষ, গোপ বিভিন্ন কিছু এক করে এবং ছোট বাচ্চাদেরকে আনন্দ দেওয়ার জন্যই তো নাকি? বাবার প্রতি ভালোবাসার জন্য। আচ্ছা, তাহলে এখানে যে ফন্টটা ব্যবহার করছে তিনটাই, ফন্টটা কি আসলে বাচ্চাদের জন্য না বড়দের জন্য? কিভাবে বুঝলাম বাচ্চাদের জন্য? এই ফন্টটা হচ্ছে বেবি টাইপের, তাহলে বেবি টাইপের ফন্ট কোথায় পাবো? বেবি ফন্ট ফ্রি ডাউনলোড লিখে দিলেই দা ফন্টে আসবে 1001, যেখান থেকে হোক চলে আসবে। তাহলে এখানে যে ফন্ট আছে এই ফন্টটি না ব্যবহার করে আমরা আলাদা টাইপের কি করতে পারি? ফন্ট ব্যবহার করতে পারি, 1 নম্বর। 2 নম্বর, এখানে যে টাইটা ব্যবহার করছে, আমরা টাই দিব কিন্তু ডিফারেন্ট টাইপ, ঠিক আছে না? আচ্ছা, প্লাস, আচ্ছা ট্রাই যদি আমরা ব্যবহার না করি, তাহলে এখানে দেখবো যে ফ্রিপিকে যদি আমরা সার্চ করি, বেবি টি শার্ট, সরি, ফাদার্স ডে, হ্যাপি ফাদার্স ডে টি শার্ট এলিমেন্ট লিখে যদি আমরা সার্চ করি, এলিমেন্ট মানে কি? উপাদান। তাহলে FATHERS, ফাদার্স ডে এলিমেন্ট। আচ্ছা, এলিমেন্ট লিখে সার্চ করলাম, করার পর এখানে ইমেজে আসলাম। এই যে ফাদার্স ডে যে সব উপাদানগুলো নিয়ে তৈরি করা, এখানে চশমা, বুক, ক্যাপ, কারো বাবা যদি কোনো কিছু একটা কাজ করে থাকে ওটাকে সে প্রেজেন্টেশন করতেছে, এই এলিমেন্টে দেখো সবকিছুই আছে, তাই না? ওয়েটার থাকে না কারো বাবা, তাহলে তার বাবার ওয়েটারের ক্ষেত্রে যে থিমটা আছে সে কিন্তু সেই জিনিসটা সে ব্যবহার করবে, তাই না? আচ্ছা, তাহলে এখানে মোটামুটি এই কয়টা থিম সবটাতেই দেখো এই জিনিসগুলোর সমন্বয়ে কিন্তু ফাদার্স ডেটা কি উদযাপিত হয়, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে যে, কোথায় গেল? আচ্ছা, এখানে যে উপাদানটা ব্যবহার করছে, তো যদি আমরা চাই কেউ ক্যাপ অথবা চশমা অথবা বুট ব্যবহার করি তার সমস্যা আছে? আচ্ছা, যে যার রুচি হয়, আমরা মানে ফাদার্স এর একটা এলিমেন্ট আমরা অ্যাড করা আমাদের কি প্রয়োজন, আমরা অ্যাড করবো একই। আচ্ছা, 2 নম্বর কথা, এটা একটা ভেক্টর বেস গেল। এটাতে দেখেন এই ডিজাইনগুলো সব থেকে বেশি সেল হয়। কি হয়? সেল হওয়ার পদ্ধতিটা কি কারণে? যে এখানে একটা বাবার দিবসের একটা সুন্দর একটা থিম অ্যাড করা আছে, ঠিক আছে না? একটা ছেলে একটা বাবা বা একটা মেয়ে একটা বাবা, ঠিক আছে, এবং পাশে কিছু এলিমেন্ট একটা সুন্দরভাবে হেঁটে যাচ্ছে, এই ধরনের ডিজাইন তো আমরা সবাই করছি। এই যে ফাটা ফাটা ইফেক্ট, ব্রাঞ্চ ইফেক্ট আমরা ব্যবহার করছি। তাহলে এটার উপরে ডিপেন্ড করে অনেক ধরনের ডিজাইন থাকতে পারে। তাহলে আমরা এই সেম ভেক্টরিতে দেওয়ার দরকার নাই, আমরা আমাদের মতো করে পরিবর্তন করে তৈরি করবো। আচ্ছা, এখানে টেক্সটটা কি বেস্ট ডেডি ইভার নাকি? এটা একটা বাবা দিবসের সুন্দর একটা টেক্সট। আচ্ছা, নেক্সটে গেলাম, এই টাইপোগ্রাফি, ঠিক আছে না? তাহলে এই টাইপোগ্রাফি রিলেটেড খুব কম করবো আমরা। এখানে কি ব্যবহার করছে? ব্রাশ ভেক্টর না? আচ্ছা, তাহলে আমরা মোটামুটি কয়েকটা ডিজাইনের কনসেপ্ট দেখবো, কিন্তু আমরা অনেকে করতে গেলে দেখবো যে এই যে এই ডিজাইনটা সহজ মনে হচ্ছে, আমরা খাস করে দিলাম। তো এই ডিজাইন গুলো আমাদের প্রোফাইলের জন্য প্রযোজ্য না, ঠিক আছে না? আচ্ছা,
তাহলে এই যে দেখো এটা কিন্তু টাইপোগ্রাফ দেখুন অনেক সুন্দর। একটু খারাপ লাগছে? আচ্ছা, এটাতে আমরা যে একটা ক্লিক করলাম, দেখো এটাতে সেল হয়েছে কত? ৩,৪০৮। এই টেক্সটটা দিয়ে এতগুলো সেল হয়েছে এই টি শার্টটা। হিসাব করা যাচ্ছে যে কি পরিমাণ এই টেক্সটটা ইম্পর্টেন্ট। ৩,০০০ প্লাস যদি সেল হয় তাহলে এটা কি পরিমাণ প্রমোট হয়েছে এটা, ঠিক আছে না? আচ্ছা, যাই হোক আমরা এইভাবে রিচার্জ করে দেখবো যে কোনো ব্র্যান্ডের। আচ্ছা, এখন আমার অ্যামাজন কমপ্লিট বা অ্যামাজন থেকে আমার টি শার্ট নেওয়া শেষ, তাই না? আচ্ছা, তাহলে আমরা চলে আসলাম অ্যামাজনের পর আমরা লিখবো যে ইটস ওয়াই। আচ্ছা, আরেকটা ওয়েবসাইট আছে আমাদের, এই একটা ওয়েবসাইট আমরা এখান থেকে ওপেন করলাম প্রত্যেকটা। এটা কিন্তু ফ্যামিলি প্যাকের জন্য বেশি হয়, ফাদার্স ডে ফ্যামিলি প্যাকের জন্য বেশি হয়। বাচ্চা ছেলে বাবা একই ড্রেস পরে, ঠিক আছে? আচ্ছা, যেমন দেখো এই যে এটা বড় এবং ছোট দুজনের জন্যই, ঠিক আছে না? তারপরে দেখো যে একটু নিচের দিকে আসো, যে এই যে দেখো অনেকগুলো ফাদার্স ডে সম্পর্কে, এটা দেখো কত সুন্দর একটা ফ্যামিলি প্যাক, মানে সুন্দর করে দিয়ে দিয়েছে বাবা এবং ছেলে দুজনেই, ঠিক আছে না? অনেক সুন্দর একটা কিন্তু ডিজাইন। আচ্ছা, তাহলে এভাবে আমরা এই একটা ওয়েবসাইট থেকেও আমরা কি করতে পারি, নিতে পারি। আচ্ছা, তারপরে আমাদের আরো কিছু ওয়েবসাইট আছে যেগুলো আমরা জাজেল, তারপর অনেক ধরনের ওয়েবসাইট আছে, আমরা সার্চ দিলে এখানে পেয়ে যাবো। আচ্ছা, টি শার্ট ডিজাইন, ফাদারদের টি শার্ট ডিজাইন লিখে দিলে নিচের দিকে দেখো যে অনেক ধরনের ইয়ে চলে আসবে, ওয়েবসাইটের লিংক চলে আসবে। এই যে ইটস ওয়াই, এটা একটা ওয়েবসাইট। এই যে জাজেল, এই যে জাজেল বললাম। আচ্ছা, এই যে জাজেল থেকে কিন্তু ফাদার্স ডে অনেক ধরনের টি শার্টের আইটেম আমরা নিতে পারি, ঠিক আছে? কিন্তু এখানে হবু মানে কাস্টমাইজ ডিজাইন করা থাকে, হয়তোবা বাপ ছেলের ছবি টবি দিয়ে এই। আচ্ছা, যাই হোক আমরা এই কয়টা সাইট থেকে আমরা দেখতে পারি। আচ্ছা, এখন আমরা ডিজাইনের প্রসেস আমরা, কারো ডিজাইন খোঁজা নিয়ে কোনো সমস্যা আছে কোনো? আচ্ছা, আর একটা টিপস দিব, সেটা হচ্ছে যে টি শার্ট ডিজাইন করার সময় কর বা উক্তিগুলো নেওয়ার সময় সবাই আমরা গুগল থেকে সার্চ করে নিই নাকি, নিয়ে আমাদের মতো করে আমরা করি। তারপরও ইউটিউবে বিভিন্ন ধরনের ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর যারা বিদেশিরা থাকে, তারা অনেক সুন্দর সুন্দর কিছু টিপস দেয় যে কোন কোন গোপনীয় তথ্য জায়গা থেকে আমরা নিতে পারি, ঠিক আছে? এই জিনিসগুলো আমরা রিসার্চ করে দেখবো, ঠিক আছে? রিসার্চ করে আমরা কি করব, দেখবো। তাহলে ইউটিউবে ভিডিও দেখলে আমার অনেক কিছু জ্ঞান অর্জন হয় আমাদের নাকি, সেটা যেন এই সেক্টরে হয় তাহলে ভালো। আচ্ছা, তাহলে আমরা এখন একটা ডিজাইন আমরা সাবমিটের প্রসেস দেখি। আচ্ছা, একটা জিনিস খেয়াল করি, সাপোজ ধরুন যে এই ডিজাইনটা আমার কমপ্লিট করা, আমার এটা ফাদার্স ডে সম্পর্কে কি কমপ্লিট। তাহলে এখন প্রশ্ন, এই যে যে ভেক্টর গুলো কোথায় থেকে নিব, এলিমেন্ট গুলো কোথায় থেকে নিব? এবং আমরা সবাই ফ্রি পিক থেকেই নিই, আর কেউ খুব কম, আমরা গুগল থেকে আমরা কোনো ইমেজ নিব না, গুগল থেকে কোনো ইমেজ নিব না। যেমন ফাদার্স ডে ভেক্টর, আচ্ছা ফাদার্স ডে ভেক্টর লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে আমরা দেখব যে গুগল থেকে অনেক ধরনের ইমেজ চলে আসে, তাই না? যে গুগল থেকে সরাসরি কোনো ইমেজ আমরা ব্যবহার করার না করারই চেষ্টা করব। আমরা ভেকটেজি, আমরা ফ্রি পিক, এগুলো থেকে আমরা ফ্রিতে যেগুলো পাবো সেগুলো আমরা নিব, ওগুলো একটা লাইসেন্স থাকে,
ঠিক আছে। আর ওগুলো থেকে আমরা যদি প্রিমিয়াম কোয়ালিটির ভেক্টর গুলো ইমেজ ট্রেস করে নিতে পারি, তাহলে তো আমরা তো লাইসেন্স পেয়ে যাচ্ছে, কোনো তো সমস্যা নাই, কেউ তো কপিরাইট দিতে পারছে না, পারছে। আর গুগল থেকে নিলাম, ওটা যদি কারো লাইসেন্স করা থাকে তাহলে অ্যাকাউন্ট কি হয়ে যাবে, ব্যান্ড হয়ে যাবে। ঠিক আছে না? তাহলে আমরা চেষ্টা করব গুগল থেকে না নেওয়া, আমরা ভেক্টিজি ফ্রিপিক এগুলো থেকে নিব। আচ্ছা, এখন এই ডিজাইনটা আমার সম্পূর্ণটা করা কমপ্লিট। ঠিক আছে, এখন কমপ্লিট করার পর অনেকে দেখবেন যে এই পাশে বিভিন্ন ধরনের কি থাকে, উপাদান থাকে, তাই না? তো আমরা একটু খেয়াল করি যে পেজের মাপটা একটু দেখব। আচ্ছা, পেজের মাপটা হচ্ছে আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশনে আসার পর এখান থেকে আমরা পিক্সেলে আসবো। এখান থেকে আমরা 3000 বাই 3000, কত, 3000 বাই 3000। আচ্ছা, এখান থেকে অ্যাডভান্স থেকে আমরা 72 পিপিআই দিতে পারি, দেন এখান থেকে ক্রিয়েট করলাম, তাহলে এটা হচ্ছে আমাদের পেজের মাপ। তাহলে এখানে যে পেজটা দেওয়া আছে সেম মাপ। আচ্ছা, এখন আচ্ছা, এখন দেখেন, সময় বেশি থাকলে বিভিন্ন ধরনের স্টাইল করে ডিজাইন সাবমিট করা যায়, সময় বেশি থাকলে, ঠিক আছে। প্রত্যেকটাতে এরকম মকআপিং করে দেওয়া একটা সময় সাপেক্ষ। সময় কি লাগে, সুন্দর লাগে, কিন্তু সময়টা লাগে অনেক বেশি। এখানে টি শার্ট থাকবে, এখানে ডিজাইন থাকবে, ঠিক আছে না? আর আরেকটা প্রসেসে আমরা কি করি, সরাসরি ডিজাইনটাকে সাবমিট করি। দেখেন, এখানে কিন্তু কোনো কিছুই করা নাই, আমার একটা সর্বোচ্চ ডাউনলোড এই ডিজাইনটা হয়েছে। এটাতে কোনো কিছু নেই, শুধু একটা সলিড ব্যাকগ্রাউন্ডে একটা ডিজাইন। এটা আমার ক্লাসের যে হোমওয়ার্ক ছিল, আমি যখন টি শার্ট ডিজাইনের একটা কোর্স করছিলাম, তখন এটা আমার শিক্ষককে হোমওয়ার্ক দেওয়া ছিল। এই হোমওয়ার্কটা আমার সর্বোচ্চ পরিমাণ সেল হয়েছে, এটা সর্বোচ্চ হয়তো বা 11 থেকে 10 থেকে $11 পর্যন্ত আমার এই একটা ডিজাইন সেল হয়েছে। $16.70। কত, $16 বললাম। মানে একটা হোমওয়ার্কই আমাকে 1600 টাকা প্লাস ইনকাম দিয়েছে। ঠিক আছে না? আচ্ছা, তাহলে আরেকটা ডিজাইন, এই ডিজাইনটা সেল হয়েছে আমার 11, 10, $12, মানে $13, এই ডিজাইনটা। ঠিক আছে না? কিছুই না, শুধু একটা সিম্পল একটা ব্যাকগ্রাউন্ডে একটা ডিজাইন করা। ঠিক আছে। আচ্ছা, যাই হোক, এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে আমরা যখন ডিজাইন করব, আমরা যদি কারো কাছে খুব বেশি পরিমাণ সময় থাকে, তাহলে আমরা সুন্দর করে প্রেজেন্টেশন করে করতে পারি। আর এভাবে কিভাবে ওই আর্টবোর্ড গুলো নিতে হয়, এগুলো আমরা ইউটিউবে দেখলে অনেক সুন্দর সুন্দর অনেকে কন্টেন্ট ক্রিয়েট করে রেখে দিয়েছে যে শাটার স্টকের জন্য কত বাই কত পেজের মাপ নিতে হবে। তো আমি জাস্ট সলিড একটা মাপ দিলাম। কত দিলাম, 3000 বাই 3000। কারণ ডিজাইন তো অনেক করতে হয়, এই জন্য প্রত্যেকটা ডিজাইন বসানোর ক্ষেত্রে অনেক সময় সাপেক্ষ, এই জন্য আমি দিলাম না। আচ্ছা, তাহলে আমাদের ফার্স্ট টাইম পেজের মাপ নিতে হবে কত, 3000 বাই 3000। আচ্ছা, এটা মাথায় রাখবো। দ্বিতীয়, এই কন্ডিশনাল গুলো ভুল গেলে কিন্তু ডিজাইন অ্যাপ্রুভ নিবে না। দ্বিতীয় হচ্ছে, এই সাদা অংশটা কি আমাদের, দেখবেন এই সাদা অংশটা কি আমাদের, কি নাম বলি, আর্টবোর্ড। তাহলে এই আর্টবোর্ডের বাইরে কোনো অবজেক্ট থাকা যাবে না। কি বললাম? তাহলে এগুলো কি আর্টবোর্ডের বাইরে অবজেক্ট না? তাহলে এই প্রত্যেকটা অবজেক্টকে আমাকে কি করতে হবে, কেটে দিতে হবে। আর্টবোর্ডের বাইরে কোনো অবজেক্ট রাখা যাবে না। সেখানে যদি এরকম একটা ছোট্ট একটা কোনা পরিমাণ দানাও থাকে, যেটা আমাদের চোখে দেখা যাচ্ছে না, এইরকম যদি একটা দানাও থাকে, তাহলে ওই দানা কি থাকলে আমাদের ভেক্টরটা কি করবে না, অ্যাপ্রুভ করবে না। তাহলে কি আমি দেখতে পাচ্ছি? তাহলে দেখতে পাওয়ার সম্ভাবনা কি, আমরা কন্ট্রোল দিলে ধরে ফেলছে, ধরে ফেলে নাই। তাহলে আমরা এই ডিজাইনটাকে সম্পূর্ণটা গ্রুপ করার পর কন্ট্রোল X দিব। কি করব, কন্ট্রোল X। কন্ট্রোল X দিলে কি হয়, কাট। এখন কন্ট্রোল এ দিলে সিলেক্ট হয়ে গেছে না, আউটপুটের ভিতরে বাইরে যা আছে সব সিলেক্ট হয়ে গেছে না। সুন্দর করে ডিলেট অথবা ব্যাক স্পেস দিয়ে কেটে দিলাম। তো আমরা কি করে রাখছিলাম, কন্ট্রোল X। এখন কন্ট্রোল F দিলে ওটার উপরই পেস্ট হয়ে গেল না।
তাহলে এই আর্টবোর্ডের ভিতরে এবং বাইরে অন্য কোনো অবজেক্ট আছে? নাই। এটা হচ্ছে টেকনিক। আচ্ছা, এখন এই আর্টবোর্ড বরাবর একটা অবজেক্ট নিব, যে অবজেক্টটা যেন আর্টবোর্ডের বাইরে থেকে 1 ইঞ্চিও যেন বাড়তি না থাকে। ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে একটা কি নিলাম? রেক্টেঙ্গুলার নিলাম। এই রেক্টেঙ্গুলারটা নিয়ে আমরা এভাবে করতে লাগলে অনেক টাইমে কি হয়ে যায়? কম বেশি হয়ে যেতে পারে। ঠিক আছে না? তাহলে আমরা কি করব? এখানে ডাবল ক্লিক দিব। রেক্টেঙ্গুলার ক্লিক করার পর কি করব? আর্টবোর্ডে ডাবল ক্লিক দিলাম। দেওয়ার পর দেখো উইডথ এবং হাইট আমরা আর্টবোর্ড কত নিয়েছিলাম? 3000 বাই 3000। তাহলে এখানে 3000 বাই 3000 আসছে। আচ্ছা, তাহলে 3000 বাই 3000 পিক্সেল নিলাম। তাহলে 1 ইঞ্চিও কম হওয়ার সম্ভাবনা আছে? নাই। আমরা এখান থেকে ওকে করব। দেওয়ার পর এখান থেকে আমরা অবশ্যই অ্যালাইন করে দিই। তাহলে একবারে ফিক্সড হয়ে গেল না? আচ্ছা, এখন এটাকে আমরা কন্ট্রোল এক্স কন্ট্রোল বি। এখন এই ডিজাইনটা যদি আমার সাদা হয় তাহলে তো খুব কালোর মধ্যে সুন্দরী হচ্ছে। ঠিক আছে না? এখানে কেউ মকআপ বসায় দেওয়ার চেষ্টা করবো না। মকআপ দিলে নিবা না কিন্তু। ওটা ফটোশপ কি বলে, জেপিজি রাস্টার ইমেজ ধরবে, তখন ওটা নিবা না। আচ্ছা, এখন ডিজাইনটা যদি আমার কি বলে কালো হয়, তাহলে আমাকে কি করতে হবে? ডিজাইনটা যদি কালো হয় তাহলে আমাকে কি করতে হবে? ব্যাকগ্রাউন্ড সাদা দিতে হবে না? আচ্ছা, এটাকে কন্ট্রোল এক্স দিলাম। ওটা হয়ে গেছে। আচ্ছা, কন্ট্রোল বি দিলাম। ব্যাকগ্রাউন্ড যদি সাদা হয় তাহলে তো ডিজাইনটাকে তো ব্ল্যাক কালার দিতে হবে, তাই না? আমরা সলিড কালারই দেওয়ার চেষ্টা করব। যখন এই যে গ্রেডিয়েন্ট কি বলে ভেন্টেজ কালার ব্যবহার করব, তখন তো সবসময় ব্ল্যাকই দেই আমরা। সলিড কালার সবসময় ব্যবহার করার চেষ্টা করব, কারণ এই ডিজাইনটা তারা কি করে? এডিট করে আবার। ঠিক আছে না? তাহলে এই যে ডিজাইনটা আমি বসালাম, এখন এই ব্যাকগ্রাউন্ডটা সলিড একবারে ফুল ব্ল্যাক দিব না। এটা ফুল ব্ল্যাক কেন দিব না? যখন আমরা এরকম ভাবে ডিজাইনটা সাবমিট করব, এটা সাদার সাথে সাদা মিশে গেছে না? সাদার সাথে সাদা মিশে গেছে না? আর এটাতে দেখেন একটু হালকা কালার সাদা পরিবর্তন করাতে দেখা যায় নিচের দিকে একটা শ্যাডো চলে আসছে না? তাহলে ডিজাইনটাকে সুন্দর করার জন্য আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা একবারে হোয়াইট কালার দিব না। আমরা চাইলে এখান থেকে একটু নিচের এই কালার গুলো দিতে পারি। একটু হালকা কি হয়ে গেল আমাদের? ব্ল্যাক সিস্টেম চলে আসলো না? আর যদি এটাও যদি না করি, আমরা এখান থেকে গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করে দিতে পারি। গ্রেডিয়েন্ট কালারটা কি দিলাম? সাদা দিলাম। আর এই পাশে দিলাম হচ্ছে হালকা সাদা। ঠিক আছে? দেওয়ার পর এই যে গ্রেডিয়েন্ট, এটা হচ্ছে লিনিয়ার গ্রেডিয়েন্ট। মানে লিনিয়ার মানে কি? পর্যায়ক্রমিকভাবে সাজানো। আর রেডিয়াল গ্রেডিয়েন্ট মানে ঘূর্ণায়ন। তাহলে আমরা যদি রেডিয়াল গ্রেডিয়েন্ট দিই, তাহলে একটু এটাকে টানে নিয়ে যাই। ঘূর্ণায়ন হলো না এখানে। আচ্ছা, এবার দেখো তো সাদাটা মাঝখান থেকে যাচ্ছে না? মাঝখান থেকে সাদা হয়ে চারিদিকে একটু ব্ল্যাক টাইপ হয়ে যাচ্ছে না? তাহলে এভাবে আমরা করে দিতে পারি, মানে আমাদের সৌন্দর্য বৃদ্ধি করে। যদি কেউ এটা গ্রেডিয়েন্ট না দেই, সলিড আমরা চাইলে এখান থেকে হালকা একটু ব্ল্যাক মানে সাদার একটু করে দিলাম। আচ্ছা, তাহলে বুঝা গেছে জিনিসটা? তাহলে আর্টবোর্ডের বাইরে কিছু রাখা যাবে না, এবং যে অবজেক্ট গুলো আমরা তৈরি করব, যে লেখাগুলো লিখবো, সেই লেখাগুলোকে কি করতে হবে? ভাঙতে হবে। 2 নম্বর, ভাঙার প্রসেস কি? ক্রিয়েট আউটলাইন করতে হবে। 3 নম্বর হচ্ছে কোনো অবজেক্ট লক থাকা যাবে না। আমরা একটা অবজেক্ট কন্ট্রোল টু দিয়ে লক করে এখানে রেখে দিলাম। কন্ট্রোল টু দিলে কি হয়ে যায়? লক। লক কোনো কিছু রাখা যাবে না। তাহলে লক যদি থাকে, কন্ট্রোল অল্টার টু দিয়ে আমরা আনলক করে নিতে হবে। তাহলে কয়টা কনসেপ্ট গেল? ভুল যেন আমাদের না হয় ডিজাইন সাবমিট করার। 1 নম্বর হচ্ছে আর্টবোর্ড সাইজ ঠিক মতো নিতে হবে, আর্টবোর্ডের বাইরে কোনো অবজেক্ট রাখা যাবে না। 2 নম্বর, যে ফন্টগুলোকে ডিজাইন করব সেই ফন্টগুলোকে ভেঙে ফেলতে হবে, ক্রিয়েট আউটলাইন। এবং কোনো যে একটা ভেক্টর যদি আমরা স্ট্রোক লাইনে নেই, ওই স্ট্রোক লাইনটাকে কি করতে হবে? অবজেক্ট থেকে এক্সপান্ড করতে হবে। তাহলে ভেঙে গেল না? আচ্ছা, 3য় নম্বর হচ্ছে যায় কি, কোন অবজেক্ট লক থাকা যাবে না। এই কয়টা জিনিস কি বোঝা গেছে?
ভুল হবে? আচ্ছা, তাহলে এখন আমরা ফাইল সেভের বিষয়ে চলে গেলাম। তাহলে এটাকে অবশ্যই আমরা পেজের অ্যালাইন করে নিব। এখন ফাইলে আসলাম, আসার পর সেভ অ্যাস। আমাদের এআই ফাইল তো প্রথমে সেভ করে রাখবোই। এখান থেকে এআই ফাইল তো সেভ করে রাখবোই। এখন ইপিএস ফাইল তো আমাদের নিবে, তাই না? অ্যাডোবি ইলাস্ট্রেটর থেকে এখান থেকে ইপিএস লেখা আছে না? দেখো এখানে যখন ক্লিক দিব তখন পিডিএফ এ সেভ করতে পারবো, ইপিএস এ সেভ করতে পারবো, এসভিজিএ ফাইলে সেভ করতে পারবো। নিবা কোনটা আমাদের? ইপিএস। এখন ইপিএস যেহেতু আমার সেভ করা আছে, আমি একটু এখানে 1 দিলাম। ওকে, দেওয়ার পর সেভে দিলাম। এখন দেওয়ার পর সঙ্গে সঙ্গে ওকে দেওয়া যাবে না, এখানে একটা কন্ডিশন আছে। ইপিএস এ ক্লিক করলাম, ইপিএস এর অনেক ভার্সন আছে। এখন আমার এই ল্যাপটপ তুশিবা, এটা হচ্ছে 3rd জেনারেশনের ল্যাপটপ। আরেকজন ব্যবহার করা হচ্ছে যে 1st জেনারেশনের বা 2nd জেনারেশনের ল্যাপটপ, তাই না? এখন সব ল্যাপটপে 2020 সালের সফটওয়্যারকে সাপোর্ট করবে, বা তার থেকে কম নর্মাল ল্যাপটপ বা কম্পিউটার কেউ ব্যবহার করে? তো এখানে 20 যদি দেই তাহলে সবটাতে সাপোর্ট করবে না। আর যদি ইপিএস 10 দেই তাহলে সবটাতে কি করবে? সাপোর্ট করবে। আমি এখন ইপিএস 10 এ সেভ করব। যদি ইপিএস 10 এ না সেভ করি তাহলে এখন আবার আপলোড নেবে না, এটা তার রিকোয়ারমেন্ট। ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে কি করে দিব? ইপিএস 10, দেন এখান থেকে ওকে। ওকে, তাহলে আমার এটা কি ইপিএস ফরম্যাটে সেভ হয়ে গেল না? আমরা চলে আসি আমাদের, আচ্ছা, ফাদার্স ডে 1 এটাতে সেভ করলাম, ডাবল ক্লিক করলাম, এটা ওপেন হয়ে গেল। আচ্ছা, এখন আমাদের ফাইলটা সাবমিটের বিষয়, তাই না? আচ্ছা, সাবমিট করব কিভাবে? আচ্ছা, তাহলে এই জায়গা পর্যন্ত মনে আছে তো আমাদের নাকি? না আবার বোঝাতে হবে ওখানে? মনে আছে? আচ্ছা, তাহলে এখানে কি করতে বলছে? সিলেক্ট মাল্টিপল ফাইল। আমরা অনেকগুলো ফাইলও সিলেক্ট করে দিতে পারি, অথবা একটা একটা করেও দিতে পারি, তাই না? তাহলে আমরা এখান থেকে সিলেক্ট মাল্টিপল ফাইল ক্লিক করলে আমাদের যে ফোল্ডারে ডিজাইন করা আছে আমরা সেই ফোল্ডার থেকে ডিজাইনটাকে সিলেক্ট করে দেব। আচ্ছা, ডেস্কটপে আমার করা ছিল ফাদার্স ডে 1 নম্বর, এই যে ফাদার্স ডে 1 একটু বড় করে নিলাম, এটা আমাদের করলাম না? আচ্ছা, এটাকে আমরা ডাবল ক্লিক করে এখানে আপলোড হচ্ছে। অথবা আমি এখান থেকে এটাকে টেনে ধরে এখানে নিয়ে এসে ড্রাগ করে দেই, ছেড়ে দেই, তাও এখানে আপলোড হয়ে যাবে। দেখো আমি ছেড়ে দিলাম। আচ্ছা, যেহেতু একটা হচ্ছে এই জন্য আর এটা নিলাম না, আমি আর একটা দেই। এটা যেহেতু আমার রেডি করা আছে আমি এটা দিলাম, এটার উপরে ছেড়ে দিলাম। তাহলে দেখো তো দুটো আসছে না? তারপরে পদ্ধতি দুটাই দেখালাম, যেটা ভালো লাগে যায়। আচ্ছা, এখন এই ফাইলটা আপলোড করার পর এই যে নেক্সট আছে না, নেক্সটে ক্লিক দিব। নেক্সটে ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে টু সাবমিট লেখা আসছে না? এখানে সাবমিটের এখানে এই ফাইলটা ভিউ করবে। যদি এখানে ভিউ না করে আমরা এখান থেকে রিলোড দিব। রিলোড দিলে এখানে ভিউ হয়ে যাবে অলরেডি। আচ্ছা, তাহলে এখানে কি ভিউ হয়ে গেছে না? এখন বিষয় হচ্ছে যে অনেক ক্ষেত্রে আমাদের যে 3টা কন্ডিশন বললাম, এই 3টা কন্ডিশনের মধ্যে যদি আমাদের কোনো একটা ভুল হয় তাহলে এখানে আর সাবমিট দিবে না। তখন ওখানে আমাদের লেখা উঠবে যে কোথায় কি সমস্যা সেটা বলে দিবে যারা। তার মানে এখানে রোবটিং সিস্টেম আছে। ঠিক আছে? আচ্ছা, এখন এটাকে আমরা সিলেক্ট করলাম। এই যে চেক মার্কে যখন দিলাম এই পাশে কিছু অপশন চলে আসছে না? আসছে তো? আচ্ছা, তাহলে এখানে একটু খেয়াল করি, এখানে ডিসক্রিপশন, এই সাইটটা একটু সেনসিটিভ। এই ডিসক্রিপশনে কোনো একটা ওয়ার্ডও যদি ভুল যায় তাহলে হবে। ঠিক আছে? মানে আপনার থেকে যে ফাইলটা নিবে নিট অ্যান্ড ক্লিন, কোনো ঝামেলা এর মধ্যে যেন না থাকে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই ডিসক্রিপশনে আমরা কি করব? আমাদের মতো করে আমরা কিছুই দিব না। তাহলে এটা কি ছিল? হ্যাপি ফাদার্স ডে। তাহলে আমরা চলে আসলাম এখানে, আমরা লিখবো হ্যাপি ফাদার্স ডে টি শার্ট শাটার স্টোর। কি বললাম? হ্যাপি ফাদার্স ডে টি শার্ট শাটার স্টোর। ঠিক আছে? দেওয়ার পর ইন্টার দিলাম।
ইন্টার দেওয়ার পর দেখো এই প্রথম লিঙ্কে আমরা ঢুকে গেলাম। ঢুকে যাওয়ার পর যে কোনো একটা ইমেজে ক্লিক দিই, শাটার স্টোরে ঢুকে যাই। তো দেখো ফাদার ফাদার ডে, ড্যাডি, তারপর হ্যাপি ফাদার ডে কোথায় আছে? এই সার্চ অপশনে এটা সবার আগে থাকার কারণটা কি, ডিজাইনটা প্রচুর পরিমাণ সেল হয়েছে, ঠিক আছে? প্রচুর পরিমাণে সেল হয়েছে, এগুলো হচ্ছে ফাদার্স ডে জন্য এটা সামনে চলে আসছে। তো হ্যাপি ফাদার্স ডে বই কোনোটাতে লেখা নাই। আচ্ছা যাই হোক, আমরা একটা আচ্ছা এখানে হ্যাপি ফাদার্স ডে টি শার্ট দিতে। আচ্ছা এটা কোথায় সার্চ দিচ্ছে বলেন তো? হ্যাঁ, শাটার স্মোকে। আচ্ছা, আচ্ছা যে কোনো একটা আমরা ওপেন করলাম। করার পর একটু নিচের দিকে আসি, এর লেখা আছে ফাদার্স ডে। এটা হচ্ছে ডিসক্রিপশন, ঠিক আছে? ফাদার্স ডে কোট টি শার্ট ডিজাইন উইথ ফাদার এন্ড সন ভেক্টর ইন সানসেট। তার মানে কি, এটার সাথে ম্যাচিং করে এটা দেওয়া আছে না? তার মানে আমার তো আর সানসেট সিস্টেম ওখানে নাই, আছে কি? তাহলে এটা দেওয়া যাবে। আচ্ছা তাহলে একটু নিচের দিকে আসি। আচ্ছা এখানে যা লেখা আছে সেটাই দিয়েছে। তার মানে আমরা একটা জিনিস খেয়াল করি, যে আমাদের এখানে কি লেখা ছিল? কোথায় গেল? আচ্ছা এখানে হ্যাপি ফাদার্স ডে লেখা আছে না? এই যে আমার এখানে আমরা ডিসক্রিপশনে প্রথমে লিখে দেবো, এটা যদি আমাদের হ্যাপি ফাদার্স ডে এই লেখাটা যদি আমরা ইপিএস ফাইলে সেভ করতাম, যখন আমরা যে ইপিএস ফাইলে সেভ করছি না প্রত্যেকটা কোড লিখে, এই যে প্রত্যেকটাতে লেখা রাখছি না যে কোড দিয়ে, এখান থেকে আমরা কপি করতে পারবো, তাহলে আমাদের বারবার আর কি লেখার প্রয়োজন হবে না। এখানে পেস্ট করে দিলাম। আচ্ছা, হ্যাপি ফাদার্স ডে ডিজাইন। আচ্ছা এখান থেকে আমরা আরেকটু কিছু অ্যাড করে দিতে পারি। ফাদার্স ডে, এই যে হ্যাপি ফাদার্স ডে, এটা খেয়ালি করিনি তখন। এই যে দেখেন এখানে কত সুন্দর লেখা রাখছে হ্যাপি ফাদার্স ডে। মানে আমাদের যে লেখা সেই লেখা দিয়ে, তাই না? সে কোথায় কোথায় ব্যবহার করতে পারবে দেখেন, এখানে লেখা আছে যে পোস্টার, তারপর কার্ড, টি শার্ট, মুখ, সবটা যদি সে ব্যবহার করতে পারবে, পারবে না? এটা সুন্দর করে লিখে দিয়েছে না? তাহলে আমরা এই লেখাটাকে সুন্দর করে কপি করতে পারি। তা এই লেখাটা যেহেতু অ্যাপ্রুভ করছে, তাহলে এখানে কোনো ভুল নাই। তাহলে এই লেখাটাকে সুন্দর করে আমরা আমাদের ডিসক্রিপশনে পেস্ট করে দিই। সমস্যা আছে? আচ্ছা এখন ক্যাটাগরি, তাহলে ডিসক্রিপশন কমপ্লিট। আচ্ছা এখন ক্যাটাগরি কি? আমরা ক্যাটাগরিটা অনেক ধরনের ক্যাটাগরি আছে, আমরা এখান থেকে আর্ট দিলাম, যেহেতু আমাদের একটা ডিজাইনের ক্ষেত্রে। ক্যাটাগরি টু এটা অপশনাল, দিতেও পারি নাও দিতে পারি, দেওয়াটা ভালো। আমরা এখান থেকে ক্যাটাগরি টু দিলাম হচ্ছে, যেহেতু এটা ফাদার্স ডে একটা হলিডে না, হলিডে দিয়ে দিলাম। আচ্ছা এখন লোকেশন আমরা দিব না, এটা যে কোনো লোকেশন থেকে সেল হতে পারে, ঠিক আছে না? আচ্ছা এখন আমাদের মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এখানে কিওয়ার্ড। এই যে এই পাশে কিওয়ার্ড এর অপশন আসছে না উপরে? কিওয়ার্ড, কয়টা কিওয়ার্ড দিতে পারবো? 50টা। কয়টা? 50টা। আমাদের কিওয়ার্ডের উপরে ডিপেন্ড করবে আমাদের এই লেখাটা সার্চিং পদ্ধতিতে আসা। তাহলে অটোমেটিকলি কিছু কিওয়ার্ড এখানে শো করছে না? করছে তো? আচ্ছা তারপরে আমরা একটু খেয়াল করি যে এই একই লেখায় হ্যাপি ফাদার্স ডে লেখা আছে না? এই যে দেখেন শো অল, দেখেন অনেক কিওয়ার্ড ব্যবহার করছে না এখানে? আমরা এখান থেকে এই যে অপশনটা কি, কপি কিওয়ার্ড টু ক্লিপবোর্ড, এখান থেকে কপি করলাম। করার পর আমরা এখানে এসে আমাদেরটাতে পেস্ট করে দেব। এই যে উপরে কিওয়ার্ড লেখা আছে এখানে পেস্ট করে দেব। দেওয়ার পর ইন্টার, দেখেন 50টাই হয়ে গেল না? ঝামেলা আছে? তাহলে এখান থেকে আমরা সাবমিটে ক্লিক করে দেব। সাবমিট, এটা দেখেন তো পেন্ডিং এ চলে গেল না?
এই পেন্ডিং এ যখন আসবে তখন তারা প্রথম অবস্থায় হয়তো বা একদিন সময় নিতে পারে, একদিন 2 দিনের মধ্যে তারা কি 5 ডে এর মধ্যে তারা অ্যাপ্রুভ করে, কিন্তু এতদিন সময় নেয় না। এখন এটা সাবমিট করার পর এই যে আপনার আইডিয়া আছে, সব আছে এখানে, এই যে রিভিউ, রিভিউ আসার পর যেগুলো আমরা অ্যাপ্রুভ করেছি সেগুলো কি দিয়েছে, অ্যাপ্রুভ লেখে আসে চেক মার্ক দিয়েছে না, অ্যাপ্রুভ দিয়ে চেক মার্ক দিয়েছে না, ওই ডিজাইনটা আমি দিয়েছি যেহেতু একবার অ্যাপ্রুভ লেখে চেক মার্ক আসছে না, দেখেন যেগুলো অ্যাপ্রুভ করবে সেগুলো চেক মার্ক দিয়ে, অ্যাপ্রুভ না করে এখানে ক্রস লাল কালি চিহ্ন চলে আসে, ঠিক আছে না? আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে এই যে এই প্রসেসটা আমি পেন্ডিং এ আমি পাঠিয়ে দিলাম, তাহলে আমি তো আরেকটা সাইটে দিলাম সাবমিট করব, তাই না? তাহলে সাবমিট করতে একই জিনিস ওরা দিলেই তো হয়ে যাবে, আবার নতুন করে যদি করতে চাই তাহলে একটা সময়ের বিষয় আছে না? আচ্ছা, তাহলে আমরা সরাসরি চলে আসবো যাদের অ্যাডোবি স্ট্রোক আমরা অ্যাকাউন্ট খুলবো, যারা কি অ্যাডোবি স্ট্রোক কন্ট্রিবিউটর, আমরা লিখবো অ্যাডোবি স্ট্রোক কন্ট্রিবিউটর। আচ্ছা, লেখার পর আমরা কন্ট্রিবিউটরে ক্লিক করলাম। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে একটা জিনিস করব, এটাও অ্যাডোবি সফটওয়্যার ইয়ে কি বলে ওয়েবসাইট, শাটার স্টক ও অ্যাডোবির ওয়েবসাইট, তাহলে দুটাই একই জিমেল দিয়ে আমরা খুলবো না, দুটা কি করব, আলাদা জিমেল দিয়ে খুলবো। আচ্ছা, আলাদা জিমেল দিয়ে খুলবো এবং লগ ইন করার ক্ষেত্রে একটু খেয়াল করেন, আমি কিন্তু আমার একটা জিমেলে শাটার স্টক ওপেন করে রাখছি, আমার আর একটা জিমেলে আমি কিন্তু অ্যাডোবি স্টক ওপেন করে রাখছি, কারণ দুটাই যেহেতু অ্যাডোবি তাহলে একই ব্রাউজারে কি করা যাবে না, লগ ইন করা যাবে না, ঠিক আছে? এটা ডিফারেন্ট ব্রাউজারে, তাহলে আমরা এখানে খুব সহজে এটা কি করতে পারবো, অ্যাকাউন্ট খুলতে পারবো, এখানে কোনো ঝামেলা নাই। এখন এখানেও দেখেন এই শাটার স্টক আর অ্যাডোবি স্টকের মধ্যে তফাৎ, যে শাটার স্টকে একটা ডিজাইন বারবার 10 সেন্ট 20 সেন্ট 15 সেন্ট 40 সেন্ট করে বিক্রি হয়, প্রতিদিন কোনো না কোনো বিক্রি আছেই। আর এই অ্যাডোবি স্টক আবার কি না ভিআইপি, হঠাৎ করে ডাউনলোড হলো, একটা করে ডাউনলোডই $1 $2 $3 $5 $7 $10 করে দেয় এরা, ঠিক আছে? মানে এদের ডাউনলোড কম কিন্তু টাকার পরিমাণ বেশি, আর ওদের ডাউনলোড বেশি টাকার পরিমাণ কম, অন্য ঘুরে একই জিনিস নিয়ে, ঠিক আছে না? আচ্ছা, তাহলে ওই সেম ডিজাইন আমরা চাইলে এখানে সাবমিট করতে পারবো, পারবো না? আচ্ছা, তাহলে এই যে আপলোড লেখা আছে, আপলোডে ক্লিক করলাম, তাহলে এখানে আমরা সরাসরি ফাইলটাকে কি করে দিব, এই ফাদার্স ডেকে টেনে ধরে এখানে আপলোড করে দিব, তাহলে আপলোড করার সঙ্গে সঙ্গে দেখো এখানে কি হচ্ছে, আমার আপলোডিং হচ্ছে না, কিছুক্ষণ সময় নিবে, কিছুক্ষণ সময় নেওয়ার পর আমাদের এই এখানে যে রকম ইমেজ গুলো দেখছি এরকম ইমেজ প্রিভিউ হবে, ঠিক আছে? অল্প একটু সময় নিবে, ভিডিওটা ভালোভাবে দেখতে হবে, না দেখলে কিন্তু এখনই যদি সাবমিট করতে চান কিছুই বুঝবে, মাথার উপর দিয়ে চলে যাবে, ঠিক আছে? আচ্ছা, দেখেন ভিডিও ইমেজটা কিন্তু চলে আসছে, কারণ একসঙ্গে দুটা কেন করতেছি, সুবিধাটা দেখেন, এটাতে যখন ক্লিক করলাম, ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন এখানে কিছু অপশন চলে আসছে ডান পাশে। আচ্ছা, এখানে আমরা ফাইল টাইপ তো ভেক্টর অটোমেটিকলি এটা সেট হয়ে থাকবে যেহেতু ইপিএস ফাইল দিয়েছি, এখানে এও দিতে পারবো ইপিএস ও দিতে পারবো, আমাদের যেহেতু ইপিএস ফাইলটা সুন্দরভাবে সাজানো আছে তাহলে ইপিএস টাই দিলাম। আচ্ছা, এখানে ক্যাটাগরি, এই ক্যাটাগরির ক্ষেত্রে আমরা গ্রাফিক্স রিসোর্স দিব, কি দিব, গ্রাফিক্স রিসোর্স। এখান থেকে দুটা অপশন আছে চেক মার্কের, আমরা দিস ইজ অ্যান আইকন, এখানে কোনো কিছুই দিব না, আমরা এখান থেকে শুধু জাস্ট নো দিব, কি দিব, নো দেওয়ার কারণটা হচ্ছে এখানে বলতেছে যে এই ডিজাইনটা কি কারণ থেকে নেওয়া, আমি বললাম না এটা আমার নিজস্ব মালিকানা থেকে, আমরা কি দিব এখানে, নো। এখন এই ডিসক্রিপশনে মানে কিওয়ার্ড টাইটেল অটোমেটিকলি ফাদার্স ডে চলে আসছে না? আচ্ছা, আমরা এখান থেকে লিখে দিলাম শুধু হ্যাপি ফাদার্স ডে ডিজাইন, ঠিক আছে না? আচ্ছা, এখন এই কিওয়ার্ডটাই সবচেয়ে ঝামেলা, কারণ 50টা কিওয়ার্ড খুঁজে বের করা বড় কঠিন না? এই যে আমাদের এখানে যে পেন্ডিং এ যেটা দিয়ে আছে না, এখান থেকে এসে এখানে পেন্ডিং এ থাকা অবস্থা আমরা চেক মার্কে দিব,
দিলে এই যে এখানে দেখো কিওয়ার্ড সব চলে আসছে, এখানে ক্লিক করলাম কপি কিওয়ার্ড। এখন এই কিওয়ার্ডটা কপি করে নিয়ে এসে এই কিওয়ার্ডের এখানে এসে পেস্ট করে দিলাম। দেওয়ার পর দেখো যে -1 মানে একটা বেশি হয়ে গেছে, তাহলে এখান থেকে আমরা যে কোনো একটা কিওয়ার্ড আমরা কেটে দিলাম। দেখো তো ঠিক হয়ে গেছে না? এখন আমরা এখান থেকে অ্যাড অল করলাম, সরি অ্যাড অল না, অ্যাড অল করলে নিচের গুলো অ্যাড হয়ে গেল, তাহলে কতগুলো হয়ে গেছে? 10টা। ঠিক আছে, কন্ট্রোল জেড দিলাম, 10টা কেটে দেওয়া দেখতে পারেন। ঠিক আছে, তাহলে ঠিক আছে না? এবার এখন অ্যাড অল আমরা কেউ দিব না, আমরা এখানে সাবমিট ওয়ান ফাইল, সাবমিট ওয়ান ফাইলে ক্লিক করলাম। এখানে তাহলে কন্ডিশনের জন্য আমরা চেক মার্ক দিয়ে দিলাম, কন্টিনিউ। তাহলে কন্টিনিউ করার সঙ্গে সঙ্গে এখানে ভেরিফাই যাচ্ছে যে আমি কি আসলে রোবট না মানুষ। আচ্ছা, এখান থেকে কি বলছে? ক্যাট, মানে কোনগুলো বিড়াল সেগুলো আমাকে কি করতে হবে? ইন্ডিকেট করতে হবে। তার মানে এখানে কি এটা বিড়াল না কুকুর? কুকুর। এটা আচ্ছা, এ একটাই বিড়াল, আচ্ছা দিলাম, দেওয়ার পর ভেরিফাই। আচ্ছা, ভেরিফাই একটাই আসিল, হয়তো 2-3 বার ভুল হতে পারে, বারবার আমরা দিব। ওটা ওখানে শুধু বিড়ালই চাই, বিড়ালই দিয়ে দিব। দেওয়ার পর সাবমিট। সাবমিট করার সঙ্গে সঙ্গে দেখেন যে নিউ থেকে ইন রিভিউয়ে চলে যাবে। এই যে দেখেন ইন রিভিউতে চলে আসে, আমার অলরেডি এতগুলো সাবমিট করা আছে। ঠিক আছে, এভাবে আমাদের এটাও 4 থেকে 5 দিন বা 3 দিন সময় নেবে, এটা একটু বেশি সময় নাই। তাহলে এভাবে আমরা ডিজাইন গুলো কি করব? সাবমিট করব। প্রথম সাবমিটটা একটু কঠিন, দ্বিতীয় সাবমিটটা আমাদের দ্বিতীয় তৃতীয়বার যখন করবো তখন কিন্তু কোনো কঠিন হবে না। কপি করে দিবে, একই কিওয়ার্ড দিবা কি জন্য? সব টি শার্টের সাথে কি একই কিওয়ার্ড হবে? হ্যাঁ হবে, কোন কোন ফাদার্স ডে ক্ষেত্রে সবই এক দিতে পারো, সমস্যা নাই, কিন্তু টাইটেলটা তো একটু আলাদা হবে। ঠিক আছে না? তাহলে এই যে আমরা ডিজাইন প্রসেস তৈরি করে একটা ডিজাইন সাবমিট করলাম, এটা হচ্ছে আমাদের পাসিভ আর্নিং এর জন্য। এই ভিডিওটা আমরা কয়েকবার আমরা দেখব, দেখার পর আমি কি বলতেছি ভালোভাবে শুনবো, শোনার পর যদি কারো ডিজাইন সাবমিট করার পর যদি একই ভুল দেখি, ঠিক আছে, তাহলে কিন্তু বুঝবো যে আপনারা কেউ ভিডিও দেখেন নাই। কারণ কোথায় কোথায় ভুল হবে সেগুলো আমি কিন্তু বলে দিয়েছি, কারণ এটা আমার অভিজ্ঞতা থেকে আমি বললাম। ঠিক আছে, তাহলে আমি ভিডিওটা দিয়ে দিচ্ছি। এখন ঠান্ডা মাথায় সুন্দর সুন্দর ডিজাইন সংগ্রহ করে আমরা ডিজাইন করে দিন। ঠিক আছে, কারো কোনো প্রশ্ন আছে? হুম।